হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার স্নান পুজো সবই হয়ে গেছে। এবারে রান্নাটা করব। আর এই দেখো, এই মেয়েটা এত কাজ বাড়িয়ে রাখে না, কি আর বলবো একে। সারা ঘরে ক্লিপ ছড়িয়ে রেখেছে, এগুলো আমাকে তুলতে হবে, আবার ও ফেলবে। এটাই হচ্ছে ওর খেলা। নিজের একটা খেলনা নিয়েও খেলে না ও। আজকে লাঞ্চে বানাচ্ছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আসলে ফ্রিজে সেরকম কোনো সবজি নেই, এই চিকেনটাই ছিল। তো ভাবলাম একটু ফ্রাইড রাইস চিলি চিকেন বানিয়ে দিই। আর এক্সট্রা সবজি ইচ্ছে করেই আনছি না, কারণ এই সানডে আমরা চলে যাব। তো এক্সট্রা স্টক যদি আমি আনি, আবার সেগুলো নষ্ট হবে। রান্নাটা আমি আজকে একদম খুব তাড়াতাড়ি করে ফেলেছি। এখন আমি কিচেনটা ক্লিন করে নিচ্ছি, এরপরে আমি প্যাকিং শুরু করব। দু ঘরেই প্রচুর প্রচুর জামা কাপড় শুধু ছড়িয়ে আছে। আসলে এটা ওটা সেটা বের করে করে দেখছিলাম আমার কোন শাড়িগুলো নেব বা মিশুর কোন জামা কাপড়গুলো নেওয়া হবে। তো এই করতে করতে প্রচুর জামা কাপড় বেরিয়ে গেছে, সেগুলো তো গুছিয়ে ঠিকমতো রাখতে হবেই, প্লাস প্যাকিং। তো অনেকটা কাজ আছে। আমি এখন মোটামুটি কিচেনটা পরিষ্কার করে যাচ্ছি। আর ফাইনাল আমি কিচেন একদম রাতে ভালোভাবে মুছে টুছে তারপরে শুতে যাই। অনেক দিন বাদে বাড়ি যাচ্ছি, তাও আবার বিয়ে বাড়ি। তো আমি তো খুবই এক্সাইটেড, আবার সবার সাথে অনেক দিন বাদে দেখা হবে। কামিং উইকটাই আমি বড় ভ্লগস সেভাবে হয়তো আপলোড করতে পারবো না, যেহেতু ওদিকে বিজি থাকবো। তবে আমি ডেফিনেটলি মিনি ভ্লগস শেয়ার করতে থাকবো। যাই হোক, বিয়েবাড়ির জন্য মিশুর কয়েকটা ড্রেস কিনেছি, তো সেগুলো তোমাদেরকে একটু দেখাই। এই একটা লেহেঙ্গা নিয়েছি, একদম নিয়ন গ্রিন আর ব্রাইট পিঙ্ক শেডের। কালার কম্বিনেশন আর ডিজাইনটা তো ভালোই লেগেছে আমার। তার থেকেও বড় কথা হচ্ছে যে কাপড়ের মেটেরিয়ালটা খুব ভালো। আমি চেষ্টা করি সবসময় মিশুকে কটনের জামা কাপড় পরাতে। আর একটা কিনেছি ওর জন্য ডান্সিং গাউন। এই ড্রেসটাও আমার খুব পছন্দ হয়েছে, আইস ব্লু কালারের। তবে ভেতরের যে লাইলিনটা ওটাও একদম পিওর কটনের, ওর পরে খুব একটা কষ্ট হবে না আশা করছি। আর কেনা হয়েছে ওর জন্য এই ড্রেসটার সাথে ম্যাচিং করে একটা জুতো। তো এইটা বেসিক্যালি শিবমের ইচ্ছাই কেনা হয়েছে, আর জুতোটা দেখে আমারও খুব পছন্দ হয়েছিল। তো তাই এই জুতোটাও ম্যাচিং করে কিনে নিয়েছিলাম। আর নিয়েছি ওর জন্য একটা ম্যাচিং বো ক্লিপ। এছাড়াও আরও কিছু ছোট ছোট ক্লিপস নেওয়া হয়েছে। তো এই ছিল মিশুর শপিং। জামা কাপড়গুলো নিয়ে আসলাম। ঢুকবে ভেতরে? ঢুকবে? ঢুকিয়ে দেবো? দেবো না? কেন? ঢুকে যাও একটু। চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমি কি কি শাড়ি নিচ্ছি। এই পিচ কালারের যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে তসর বেনারসি। আর সেকেন্ডের এই শাড়িটা হচ্ছে অর্গানজা। এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, আর ভীষণ লাইট ওয়েট এই শাড়িটা, তাই এই শাড়িটাও নিয়েছি। মনে হচ্ছে শাড়িতেই অর্ধেক ব্যাগ ভরে যাবে, কারণ শুধু শাড়ি নিলে তো আর হবে না, পেটিকোট ব্লাউজ এসবও আছে। তো যাই হোক, এই যে শাড়িটা দেখছো, এটা মিশুর অন্নপ্রাশনে কিনেছিলাম আর কি। 2 বছর আগের শাড়ি এটা। তবে এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। পশমিনা সিল্ক, এটা অল ওভার পুরো বডিতে এরকম মিনা ওয়ার্ক করা আছে, আর একটা এর মধ্যে
গোল্ডেনের সাথে আর কি পিঙ্কের একটা হিউজও আছে। তো এই শাড়িটা আমি ভাবছি বিয়ের দিন পরবো, মানে রাত্রিবেলায় আর কি। এটা পরে বরযাত্রী যাব। আলমারি খুলে দেখছি আমার খালি মনে হচ্ছে যে আমার কাছে যেন হলুদ শাড়িই বেশি। এই একটা শাড়ি নিয়েছি, এটাও কাঞ্জিভারম। এটা আমার বিয়ের কাঞ্জিভারম আর কি। এটাও হলুদ, একদম সেম গোল্ডেন কালারের, আগের শাড়িটার মতোই কালারটা। তো আমি একটু কনফিউজড যে এই শাড়িটা নেব কিনা। এটা ভাবছিলাম গায়ে হলুদে পরবো, তো দেখা যাক। আর নিয়েছি এই একটা বালুচরি। এটা আমার বিয়েরও প্রথম বছর শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল আর কি। এই শাড়িটাও আমার খুব ফেভারিট। আমার যে কোনো সিল্কের শাড়ি খুব ভালো লাগে। আর নিয়েছি সিল্কের ওপরে একটা কাঁথা স্টিচ। এই শাড়িটাও ভীষণ লাইট ওয়েট। আসলে আমি একটু সিল্ক পরতে প্রেফার করি। আমার মনে হয় সিল্ক পরলে আমাকে একটু কম রোগা লাগে, আর সামহাও আমি সিল্কটা ভালো ক্যারি করতে পারি। তো সেই জন্য আমি সিল্কটা একটু বেশি প্রেফার করি। আর নিয়েছি এরকম একদম লাইট ওয়েট একটা রেশম মাসলিন যেগুলো হয়, সেই শাড়ি একটা নিয়েছি। তো এই আর কি, এই কটাই শাড়ি নিয়েছি। আমার মনে হচ্ছে অনেক বেশি নিয়ে ফেলেছি। এতগুলো শাড়ি মানে লাগবে কি না আই এম নট শিওর। তবে কি বলো তো, যদি লাগে তখন আমি কোথায় খুঁজতে যাব? আমার মাপের তো মেন প্রবলেম হচ্ছে, আমার মাপের তো ব্লাউজই পাওয়া যায় না। তো যাই হোক, ওই জন্য আমি একটা শাড়ি এক্সট্রাই প্যাক করলাম। আর এই হচ্ছে শিবমের পাঞ্জাবি। শিবম কোনো সিল্ক জাতীয় কাপড়ের পাঞ্জাবি নিতে চাইছিল না, কারণ যেহেতু এখন এখানে ভালোই গরম, স্পেশালি খুব হিউমিড হয়ে আছে ওয়েদারটা, ঘাম হচ্ছে ভালোই। তো ও চাইছিল কটনের মধ্যে যদি পার্টি ওয়্যার টাইপের কিছু পাওয়া যায়। আর এই পাঞ্জাবিটা একদম পারফেক্ট হয়েছে। এটা পিওর কটনের, কিন্তু একটা সুন্দর পার্টি ওয়্যার লুকও আছে। একদিকে ভালোই হয়েছে, মিশু ঘুমিয়ে পড়েছে। এখন আমি তাড়াতাড়ি করে যতটা পারবো গুছিয়ে নেব। আসলে যতক্ষণ না প্যাকিংটা করছি একটা হেডেক হয়ে থাকে। এছাড়াও বাড়ির আরও অনেক এক্সট্রা কাজ আছে যাওয়ার আগে। আমি না ফাইনালি কাঞ্জিবরমটার জায়গায় এই তসরের শাড়িটা নিচ্ছি। এটাও একটা তসরের মানে সলিড কালারের শাড়ি, বাট এটার মধ্যেও হলুদ আছে, আঁচলটা পুরোটাই হলুদ। তো ভাবছি এই শাড়িটাই গায়ে হলুদে পরবো। তো এই যে মোটামুটি দেখতেই পাচ্ছ ব্যাগ ভরে গেছে, কিন্তু এখনও আরও প্রচুর জিনিস নেওয়া বাকি আছে। মিশুর ঘরে পরার জামা, আমাদের ঘরে পরার কিছু এক্সট্রা জামা কাপড়, তো সেগুলোও নিতে হবে। আর মনে হচ্ছে আরও একটা এক্সট্রা ব্যাগ করতে হবে, না হলে হবে না। কসমেটিক্সগুলোও এক জায়গায় করে রাখছি। আর এই 3টে লিপস্টিক আমি নিয়েছি আমার 3 বৌদির জন্য। আমি একই রকম চাইছিলাম, কিন্তু শেড পছন্দ হচ্ছিল না বলে একটা লিপস্টিক আলাদা হয়ে গেছে। তো এই যে এই ব্যাগটার মধ্যে আমি টয়লেট্রিগুলো ভরে নেব। আর এই একটা খুব ভালো জিনিস আমি কিনেছি, টয়লেট্রি কন্টেনার, একদম ট্রাভেল সাইজ। আগে না আমি সবসময় ফুল সাইজ শ্যাম্পু, ময়শ্চারাইজার, টোনার এগুলো নিয়ে ট্রাভেল করতাম, কিন্তু তাতে না ব্যাগ ভীষণ ভারী হয়ে যায়। আর এটার মধ্যে না অনেকগুলো কন্টেইনার আছে, তো তোমরা অনেকগুলো জিনিস চাইলে একসাথে নিয়ে ক্যারি করতে পারবে ইজিলি। তো এই যে এই কন্টেনারগুলো আমি ভর্তি করে নিয়েছি। এই ছোট যে স্প্রে বটলটা দেখছো, এটাতে আমি ভরেছি টোনার। আর এই বটলগুলোর মধ্যে একটাতে আছে শ্যাম্পু, একটাতে আছে ফেস ওয়াশ, আর একটাতে আছে বডি ওয়াশ। আর এই ছোট কন্টেনারগুলোর মধ্যে একটাতে আমি নিয়েছি সানস্ক্রিন, আর একটাতে নিয়েছি মেকআপ প্রাইমার। ছোট কন্টেনারগুলোতেও অনেক জায়গা আছে, আরামসে 7 দিনের সানস্ক্রিন কিন্তু চলে আসবে এর মধ্যে।
আর যে পাম্প বটলটা আছে সেটার মধ্যে নিয়েছি ময়েশ্চারাইজার, আর ছোট যে বটলটা আছে ওটার মধ্যে নিয়েছি মেকআপ রিমুভার। আমার জন্য খুবই ইজি হয়ে গেছে সব জিনিসপত্র সেট করা, অর্গানাইজ করা। বাকি টুকটাক মিশুর ফেস ক্রিম, আমার কন্ডিশনার, এগুলো সব কিছু এই ব্যাগটার মধ্যে নিয়ে নিলাম। কিছু কটন প্যাডসও নিলাম মেকআপ রিমুভ করার জন্য। টয়লেট্রি আর স্কিন কেয়ার তো হয়ে গেল, এবারে কিছু মেকআপ প্রোডাক্টস নিয়ে নেব। এমনি সময় গেলে হয়তো এত কিছু লাগে না, কিন্তু যেহেতু বিয়েবাড়ি বলে কথা, একটু তো মেকআপ টেকআপ করবই। আমি একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন আর কনসিলার নিলাম, আর বাকি একটু আইশ্যাডো প্যালেট নিয়েছি, আর যা যা নর্মাল ব্লাশ, মেকআপ সেটিং স্প্রে এগুলো নিলাম। হ্যাঁ, আমি মাত্র এই কটাই লিপস্টিক নিয়েছি। কে বিউটির লিপ লাইনার আর লিপ ক্রেয়ন আমার ফেভারিট, ভীষণ ভাল লাগে। যারা ইউজ করনি একবার ইউজ করে দেখতে পারো। আর আমি না লিপস্টিক অলওয়েজ দুটো কালার মানে মিক্স করে লাগাই মোস্ট অফ দ্য টাইম, তাই এই জন্যই এতগুলো কালার নেওয়া। আর চুল বাঁধার কিছু সরঞ্জাম নিয়েছি, আমি জানি না বাঁধতে পারবো কি না, মা যদি একটু হেল্প করে দেয় ওই ভরসাতেই আছি। অবশেষে কলকাতায় বৃষ্টি এলো, মানে কি যে শান্তি লাগছে এখন। এই কদিন মানে এত অস্বাভাবিক গরম পড়েছিল, গরমটা তাও মেনে নেওয়া যায়, কিন্তু তার সাথে যে পরিমাণ ঘাম হচ্ছিল আর জাস্ট নিতে পারছিলাম না। আজকে আমি একটু স্কিন কেয়ার করছি, তো ভাবলাম সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর অনেক দিন পরে আমি আইব্রো করেছি, অনেক দিন মানে লাস্ট আমি আইব্রো করেছিলাম মিশুর অন্নপ্রাশনে প্রায় 2 বছর আগে। প্রথমেই যেটা করছি, আমি ফেসটা শেভ করব। এটাতে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই, ভীষণ ইজিলি আর খুব সেফভাবেই মানে এটা করে নেওয়া যায়। শুধু কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন রেজারটাকে অলওয়েজ ডাউনওয়ার্ড ডিরেকশনেই চালাতে হবে। সেকেন্ড হচ্ছে ফেস শেভ করার আগে মুখটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে হালকা করে ময়শ্চারাইজ করে নেবে, তাহলে রেজারটা খুব ভালোভাবে স্কিনে গ্লাইড হতে পারবে। থার্ড হচ্ছে একদমই প্রেশার দিতে হবে না, জাস্ট নর্মালভাবেই স্কিনের মধ্যে রেজারটাকে হালকা হাতে চালাবে, তাতেই কিন্তু আমাদের ফেসে যত ডেড স্কিন বা এক্সট্রা যে লোম আছে সেগুলো কিন্তু উঠে আসবে। এটা করার পর অটোমেটিক্যালি দেখবে ফেসটা গ্লো করছে, কারণ ফেসের মধ্যে যে ডেড স্কিন আর লোমের একটা আস্তরণ থাকে সেটা সরে যায়। ইটস টোটালি সেফ, কোনো ইনফেকশনের ভয় নেই। তবে যাদের ফেসে প্রচুর অ্যাকনে আছে, আমি বলবো যে জায়গাগুলোয় অ্যাক্টিভ অ্যাকনে আছে সেই জায়গাগুলোতে এই রেজারটা অ্যাভয়েড করবে চালানো। লাস্ট হচ্ছে রেজারটা ইউজ করার পর অবশ্যই ডেটল জলে ধুয়ে ভালোভাবে শুকিয়ে ক্যাপটা আটকে রাখবে। আর এটা খেয়াল রাখবে, যদি রেজারে দেখো যে জং পড়ে গেছে বা রাস্ট হয়ে গেছে, তাহলে কিন্তু রেজারটা ডিসকার্ড করে দিতে হবে। শেভ করা হয়ে গেলে আবার একবার ফেসটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নর্মাল একটা ময়শ্চারাইজার লাগাবে, যাতে স্কিনটা হাইড্রেটেড থাকে। যেদিন ফেস শেভ করবে সেদিন কোনো রকম অ্যাক্টিভ সিরাম বা কেমিক্যাল আছে এরকম কোনো ময়শ্চারাইজার ব্যবহার করো না, তাতে স্কিনে ইরিটেশন হতে পারে। তো এই যে দেখো, আমার ফেসটা কিন্তু আগের থেকে বেশ ব্রাইট লাগছে। আমি যে স্কিন কেয়ারটা দেখাচ্ছি সেটা আমি 2 দিনে করি। প্রথম দিনে ফেসটা শেভ করে ক্লিন করে নিই, আর বাকি স্টেপসগুলো আমি নেক্সট ডেতে করি। তো এখন যেটা দেখছো এটা কিন্তু পরের দিনের স্টেপসগুলো দেখছো তোমরা। প্রথমেই আমি একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি। ফেসের মধ্যে যদি ইনস্ট্যান্ট একটা ন্যাচারাল গ্লো আনতে চাও, তাহলে এই ফেস প্যাকটা ডেফিনেটলি ট্রাই করো।
ফেস প্যাকটা বানাতে লাগবে 1 টেবিল স্পুন চাল গুঁড়ো, 1/2 টেবিল স্পুন বেসন, 1 টেবিল স্পুন দই আর 1 টেবিল স্পুন হানি। আমি বাইরের কোনো ফেস প্যাক বা স্ক্রাব ইউজ করতে পারি না, আমাকে ডাক্তার মানা করেছিলেন। তো উনি বলেছিলেন এই ফেস প্যাকটা তুমি ইউজ করতে পারো যদি তোমার মনে হয় যে এক্সট্রা স্কিন কেয়ারের দরকার। যাই হোক, আমি স্নানের সময়ই ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছি। এবারে বাকি স্কিন কেয়ারটা করব। সেকেন্ড স্টেপ হচ্ছে এবারে আমি ফেসে একটু স্টিম দেব। স্টিম দিলে না যে পোর্সগুলো আছে সেগুলো ওপেন হয়ে যায়, আর পোর্সের মধ্যে অনেক নোংরা অয়েল এগুলো জমে থাকে। তো পোর্স ওপেন হলে অটোমেটিক্যালি এই নোংরাগুলোও বেরিয়ে যাবে সাথে সাথে। এটা তো মিশুর জন্য কেনা হয়েছিল, যখন সর্দি কাশি হয় ডাক্তার একটু স্টিম নিতে বলে ওকে। তো যদি এই স্টিমার না থাকে বাড়িতে তাহলেও কোনো অসুবিধা নেই, হালকা গরম জলে একটা টাওয়েল ভালোভাবে ভিজিয়ে জলটা স্কুইজ করে তারপরে টাওয়েলটাকে অন্তত 1-1.5 মিনিট ফেসের মধ্যে রেখে দিও। এইভাবে 2-3 বার রিপিট করো স্টেপটা, তাহলেই হবে। আমি প্রায় 4-5 মিনিট মতো স্টিমটা নিয়েছি, আর তারপরে আমি যে ফেস প্যাকটা রেডি করে রেখেছিলাম সেটা পুরো মুখে আমি অ্যাপ্লাই করে নিলাম। স্টিম নেওয়ার পরে চাইলে তোমরা স্ক্রাবও ইউজ করতে পারো। আমার স্কিন প্রবলেমের জন্য স্ক্রাব করাও মানা, তো আমি ডিরেক্ট এই ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি। আর এটা হালকা মানে ভীষণই মাইল্ড একটা স্ক্রাবারের মতো কাজ করে, যেহেতু বেসন আছে, চালের গুঁড়ো আছে। আর আমার এটাও মনে হয় যে খুব স্ট্রং স্ক্রাব স্কিনে না ইউজ করাই ভালো, যতটা পারবে স্ক্রাব মাইল্ডলি ইউজ করো। ফেস মাস্কটাকে আমি 10 মিনিট পরে তুলে নেব জল দিয়ে ধুয়ে। আর দেখো আমার ফেসটা কিন্তু ইনস্ট্যান্টলি ভীষণ ব্রাইট আর ফ্রেশ লাগছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে ফেস মাস্কটা ব্যবহার করলে বুঝতে পারবে এটা কতটা ভালো। এবারে আমার যেটা নর্মাল স্কিন কেয়ার রুটিন আমি সেটাই ফলো করব। আমার স্কিন কেয়ার রুটিন ভীষণই সিম্পল, ক্লিনজিং, টোনিং, তারপরে একটা সিরাম, ময়েশ্চারাইজার আর লাস্টে সানস্ক্রিন। টোনার অ্যাপ্লাই করলাম, তারপরে একটু লিপ বাম লাগিয়ে নিলাম। এখন আমি নাইসিনামাইড সিরামটা লাগাচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবে একটুখানি, যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর 30 সেকেন্ডস ওয়েট করবে, তারপরে কিন্তু নেক্সট প্রোডাক্টটা অ্যাপ্লাই করবে। আমি যে ময়েশ্চারাইজার আর সানস্ক্রিনটা ব্যবহার করি দুটোই ডক্টরস প্রেসক্রাইবড আর কি। ময়েশ্চারাইজিং ক্রিমটার নাম হচ্ছে অ্যাকনে ওসি, আর সানস্ক্রিনটার নাম হচ্ছে অ্যাকনে ইউভি। দুটোই আমি প্রায় 1 বছর ধরে ব্যবহার করছি, আর আমার ভীষণ ভালো স্যুট করেছে। এই ক্রিম দুটো অয়েলি স্কিন আর অ্যাকনে প্রোন স্কিনের জন্য সত্যিই খুব ভালো। যে কোনো ফার্মেসিতে এই ক্রিমগুলো অ্যাভেলেবেল থাকে, আর উইদাউট প্রেসক্রিপশানও পাওয়া যায়। আমার এই সিম্পল স্টেপসের গ্লোয়িং স্কিন কেয়ার রুটিনটা তোমাদের কেমন লাগলো জানিও, আর এই স্টেপগুলো ফলো করলে সেটাও জানিও রেজাল্টটা কেমন এসেছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।